হঠাৎ করে আমার দাদি আমার আব্বারে ফোন দিয়া কান্তাছে। এখন কি কইছে কথাটা আর কি আমার আব্বাই আমার ঘরে কয় না, আমাকে ঘরের কেউরই কয় না, আমার মারেও না, বাহের আরো ভাই বোন আছে কাউরই কয়। ফোনে কথা করার পর আমার মারে আমার আব্বাই কইতাছে যে ঘরে কয় টাকা আছে। পরে মায় কইলো যে এই কয় টাকা আছে। পরে আব্বাই কইতাছে যে আমার তো ইমার্জেন্সি টাকা লাগবে, বাড়িতে যাওয়া লাগবে, আর এই কয় টাকা তো হইব না, তুমি একটা কিস্তি উঠাও। তো আমার আব্বার কথা মতো আমার মায়ও কিস্তির থেকে টাকা উঠায়, তারপর তার ঘরে যে কয় টাকা ছিল জমানো ওটি সব মিলে আমার আব্বার কাছে দেয়। আমার আব্বাই কি করলো, বাড়িতে চলে গেল। কিন্তু আমার দাদি কি লেগা কানছে বা ফোন দিয়ে কি হয়েছে, বাড়িতে কার লগে ঝামেলা হয়েছে না মারামারি হয়েছে, ঝগড়া হয়েছে, এই কথা কিন্তু আমার আব্বাই কাউরে কয় না এখনো। পরে আমার আব্বাই 1 মাসের জন্য বাড়িতে চলে গেল। এটা হইতেছে 2018 সালের ঘটনা। যাইয়া আমগো এই টিনের ঘরটা উঠাইছে। তখনকার যাই জিনিসের দামে ওই টিনের ঘরের খরচ পড়ছিল আপনার 3 লাখ, যেখানে আমগো বাড়ি উঠানোর কোনো নিয়তি ছিল না, কারণ বাড়ির পাশে নদী, যে কোনো মুহূর্তে নদীতে ভাঙ্গা যেতে পারে। কিন্তু আমার আব্বাই হুট করে যা বদলা কামলা নিয়ে মাত্র 1 মাসের মধ্যে ওই ঘরটুকু উঠাইছে। শুধু আমার দাদির একটা কথার একটু কান্না করার জন্য আমার আব্বাই মানে কি পরিমাণ ঋণ করে হইলো চলে গেছে বুঝেন। পুরো 3 লাখ টাকা আমাদের হ্যান্ড ক্যাশে ছিল না তখন। আর ঢাকা শহরে বলেন, আত্মীয় স্বজনের কাছে বলেন, কেউ কারোর জন্য এতগুলা টাকা হাতে নিয়ে বসে থাকে না ধার দেওয়ার জন্য। পরে কিস্তি ছাড়া উপায় ছিল না। আর তখন কামাই রুজি বলতে আমার আব্বা শুধু একাই, আর ঘরের তো আমি বড় আর সবাই ছোট, তাই কে করবে। আমার আব্বার একা কামাইতে সংসার চলতে, ইভেন এখনো চলে। বলতে গেলে তখন থেকে আমার আব্বা 2টা সংসার চালে। তো একটা হয়েছে আমার দাদি, সে একা থাকে, তারপরেও কিন্তু ভরণ পোষণ সবকিছু মিলে একটা সংসারের খরচ। তারপরে হয়েছে যে ঢাকায় আমাদের সংসার। আমার দাদি কান্না করার মেন ঘটনা হয়েছিল, আমার দাদি আমার দাদা রেখে যাওয়া ঘরে নামাজ পড়তে বসছে, আর আমার কাকি আমার দাদিরে নামাজ পড়তে দেখাও লাইট অফ করে দিছে। হ্যাঁ বিল উঠবো। তো আমার দাদি অন্ধকারে নামাজটা শেষ করছে। অন্ধকারে যদিও নামাজ পড়তে হয় না, হ্যাঁ অনেক কষ্ট লাগছে। কষ্ট লাগার পর পোলারে সবকিছু কইলো। তো এই ঘটনা শুনে তার কান্নাকাটি দেখে আমার বাপের অনেক কষ্ট লাগছে যে আমার মা তার স্বামীর কেলা রেখে যাওয়া ঘরে নামাজ পড়তে বসে, তুই কে লাইট অফ করে দেওয়া। তো আমার বাপে বাড়িতে যে আমার কাকিরে কিছুই কয় না, আর কইও লাভ হইতো না, লাভ নাই। কারণ ভাগ অনুযায়ী ওই ঘর হয়েছে আমার ছোট কাকার, মানে ছোট কাকায় পায়। কারণ বাপের রেখে যাওয়া সব জিনিস নাকি ছোট ছেলেরা পায়। তো ওইভাবে তো ওই ঘর তার ঘরে তারা যা মন চায় তা করে। 2 দিন পর তো মারি নেওয়া ঠেলা ঠেলে লাগবে, রাখতে চাইবে, খাওয়াইতে চাইবে না, কারণ সব জমি জমা তো ভাগ হয়ে গেছে। এখন তো ওই বুড়া মহিলা ভাগেরই বাকি, তাই না। তো আমার বাপে কইলো যে আমার মারি নিয়ে কোনো ঠেলা ঠেলি কেউ করার দরকার নাই, আমার মার দায়িত্ব আমি নিব, আমি ঘর উঠে দিই, ওই ঘরে আমার মায় থাকবো, ওই ঘরে আমার মায় নামাজ পড়বো, ওই ঘরে আমার মায় মারা গেলেও আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবার। তো আমাদের এই ভাঙ্গাচোরা টিনের ঘরে আমার দাদি শুরু থেকে এই যে শেষ পর্যন্ত থাকতেছে, ভবিষ্যতে আরো থাকবো, তার হায়াত বাড়ায় দিও। আর ছোটবেলা থেকে একটা জিনিস দেখে আসতেছি বা দেখতেছি, আর ভবিষ্যতে দেখবো, কোনো সমস্যা নেই। আমার আব্বার আর কি আমার দাদির প্রতি অনেক টান। এমন অনেক মানুষ আছে না যে ছেলে মেয়ে ছাড়া কিছুই বুঝে না, কিন্তু আমার আব্বা আবার এটা না। আমার আব্বা মনে করে তার মা ছাড়া তার কেউই না। আমাকে ভাই বোন থেকে বেশি ভালোবাসে তার মারে। আমার বিয়ার 1 দিন আগে আমার আব্বাই আমার দাদির লিগে ফ্রিজ কিনে আনছে। হ্যাঁ, একবার এটা চিন্তা করে না যে রাইটটা পড়লে আমার মাইয়ার বিয়া, টাকা পয়সা তো শর্টও পড়তে পারে, কয় মাইয়া বিয়া দিয়ে ঢাকা যাবো গা, আমার মায় কি খাইবো না খাইবো দেখবো না, আমি মাছ মাংস সব কিনা দিয়া যাবো, আমার মায় ঘরে ফ্রিজে রেখে এবার একটু করে খাইবো। মানুষের পাউটু হইতে জানি না যাওয়া লাগে আমার। তারপর আমার আব্বার ঘর উঠে ঢাকা আসলো, ঋণ শোধ করলো, কিন্তু আমাদের কাউকে বলে নাই কি ঘটনা বা কি কারণে এত রাতারাতি ঘর উঠাইছে। গত পরশুদিন দেখি আমাকে দরজার সামনে বয়ে এই কথা কইতাছে, কয় তোরা আমার ঘরটারে টিনের ঘর মনে করস, কিন্তু আমি এটারে আমার জান্নাত মনে করি। আমার মা এই ঘরে কোরআন শরীফ পড়ে, রোজা রাখে, নামাজ পড়ে, তোর কাকি আমার মার লগে এই ঘটনা করছে, পরে আমি যে ঘর উঠাইছি। পরে আমি আবার কইলাম যে তুমি বিচার ডাকাইলা না, কেউ কিছু কইলে না, কর বিচার আল্লাহ করবো। বিয়ার আগে যখন আমি বাড়িতে থাকতাম না, তখন আমি আমার দাদির লগে অনেক ঝগড়া করতাম, আর হ্যাঁ আমার লগে ঝগড়া করতাম, আমার কোনো কথায় সার দিত না। আমি কইতাম আমার আব্বাই কি আর আমাগো আসতে, আমাগো তো দেখতেই পারে না, তোমার কিছু হইলে তোমার পোলা একারে খইয়া পড়ে, না তোর বাহে তো তোকে দেখতে পায় না, আর যদি দেখতে পারতো হেলে কি এই ছোট কালতে খাওয়াইতো, পড়াইতো, লেহাপড়াইটি কিছু করাইতো, এরপর আবার দেশে না ভালো সম্বন্ধ ধরে কি বিয়া দিত। দেখতে না পারলে তো ছোট কালে পড়ালেখা বাদ দিয়া কামে ঢুকাই দিত। দেখছেন খালি আমি বলে একলাই ঝগড়া, এটা বুড়ি আমার কত বড় একটা কথা কইছে। পরে আমি কই কি আমাগো যেমন খাওয়াই হিন্দা, তোমারও তো খাওয়াই হিন্দা, সমান সমানই তো করে। এই যে তোকে অনুষ্ঠান করে বিয়া শাদী দেওয়া লাগছে, হেনি কি আমার পোলা টাকা খরচ যায় না, তাহলে কি তোমার এখন ভাগে কম পড়ছে, তুমি ওকে বিয়া বইবা, তোমার কি অনুষ্ঠান করে বিয়া দিম, তাহলে তোমার লোক একটা সম্বন্ধ খুঁজি। আমার একটা গাইল দিয়ে কয় এই তুই ফিরে আর বাইতে পাবেন, তুই আমার খালি আমার পায়ে পাড়া দিয়া ঝগড়া করস। পরে আমার নামে আমার আব্বার মার দুজনের কাছে বিচার দেয়। না বুড়ি ঝগড়া করলো না, বুড়ি অনেক ভালো আছে, কেউ কিছু যদি দিত না তাহলে আমারে থুয়ে কিছু খাইতো না। যেমন পেঁপে পাইকা গেলে তারপর পাখিতে খাইলে না, হে পেঁপে আগে আগে পাইরা লেবো, আমার না
নাতি খাইবো পাখিতে খাইবো। আবার আমার দাদি হ্যার বাপের বাড়ি যেত না, হ্যার বাপের বাড়িও কাছে আমাকে বাড়ির এই দিকে 10 টাকা ব্যান ভাড়া লাগে। তো হ্যার বাইর বোরা যদি কিছু খাইতে দিত না তাহলে ওই সে পোটলাই করে নিয়ে আইতো, কয় নিয়ে যান কি লাগে আমনে ডামনে খাইয়া যান, আমি নাতিটা দিয়ে দিম। কয় না হের পরও হেটাও দিবি এইটাও লইয়া যাম, ওই খাইবো আর অনেক পছন্দ। আবার যখন বাইতে আইতো না পোটলা নিয়ে তখন কইতাম কি আমার তুই দেখতে পারেন আমার লাগে ঝগড়া করে, আবার আমার লাগে পোটলা করে কি নিয়ে আইস, যতই ঝগড়া করে তোর থেকে কি কিছু আমি খাইতে তুই আমার হতিন লাগস না। আমি আবার ঝগড়া করতাম, ইস হতিন কইতে হয় কিন্তু গাছ বাস্তা সুবারি বাস্তা বাগ দিতে চায় না আমারে।